গত এপ্রিল মাসে উত্তর দিনাজপুরের এই কালিয়াগঞ্জের একটি দৃশ্য গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, যেখানে দেখা গিয়েছিল একজন নিহত নাবালিকা তার দেহ পুলিশকে কার্যত চ্যাংদোলা করে টেনে হিচড়ে নিয়ে যেতে। এবং এই দৃশ্য দেখার পর আরও যে দৃশ্য দেখা যায়, সেখানে দেখা যায় যে গোটা এলাকা, গোটা গ্রাম অগ্নিগর্ভ হয়ে ওঠে। তার কারণ থানা জ্বালিয়ে দেওয়া হয়, এমনকি পুলিশের গুলিতে একজন নিরীহ মানুষের মৃত্যুরও অভিযোগ ওঠে গ্রামবাসী বা এলাকাবাসীর তরফে। ঠিক এই কালিয়াগঞ্জ বা এই গোটা এলাকা, যেখানে সামনেই পঞ্চায়েত নির্বাচন, কেমন আছে, সামাজিকভাবে তার কি পরিবর্তন, রাজনৈতিকভাবে তার কি পরিবর্তন, তাই কিন্তু সরেজমিনে খুঁজে বের করার চেষ্টা করব আমরা। 21 এপ্রিল 2023 কালিয়াগঞ্জে উদ্ধার হলো নিখোঁজ নাবালিকা দেহ। পরিবারের অভিযোগ, গণধর্ষণের পর খুন করা হয় তাকে। তারপর থেকে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। সাহেবঘাটা মোড়ের দেহ নিয়ে বিক্ষোভ, উত্তাল গোটা এলাকা। তারপর অত্যন্ত অমানবিক সেই ছবি। তারপর একের পর এক ঘটনা, প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভে অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ। পুলিশের লাঠি, গুলি, গ্যাসের রণক্ষেত্র। কালিয়াগঞ্জ হয়ে উঠল বঙ্গ রাজনীতির হটস্পট। পুলিশের ভূমিকায় প্রবল সমালোচনার মুখে পড়ে রাজ্য পুলিশ প্রশাসন। শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানুতর। 4 পুলিশ কর্মীকে সাসপেন্ড করে শুরু হয় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। তবে ওই পর্যন্তই। এখনো পর্যন্ত পুলিশ বা রাজ্য সিটের তদন্তে এই বিষয়টাই স্পষ্ট হয়নি, কোন পরিস্থিতিতে কিভাবে মৃত্যু হয় ওই ছাত্রের। দোরগোড়ায় পড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগে সেই নাবালিকার গ্রামে জি 24 ঘন্টা। গ্রামে ঢুকতেই বোঝা গেল আবহটা। কালিয়াগঞ্জের প্রত্যন্ত এলাকায় সবুজে ঘেরা একটা ছোট্ট গ্রাম। গ্রাম পর্যন্ত গাড়ি গেলেও নাবালিকার বাড়ি অবধি গাড়ি চলাচলের রাস্তাই নেই। পায়ে হেঁটেই আমরা পৌঁছলাম নাবালিকার বাড়িতে। সেখানে পৌঁছতে জানা গেল পরিবারের সদস্যরা রয়েছেন বাড়ির কাছেই, যেখানে ওই নাবালিকার নিথর দেহ সমাধিস্থ করে রেখেছেন তাঁরা। এই আশায় যদি কখনো সিবিআই তদন্ত হয়, যদি কখনো ফের মৃতদেহ তুলে প্রয়োজন হয় ময়না তদন্ত। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা শুরু হতেই বোঝা গেল এখনো ওই ঘটনা দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে তাদের। আমার ঠিক পেছনেই যে ঘেরা জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাতেই কিন্তু কালিয়াগঞ্জের নিহত নাবালিকার দেহ সমাধিস্থ করে রাখা হয়েছে পরিবারের তরফ থেকে। কারণ পরিবার এখনও তারা আশায় রয়েছেন যে সিবিআই তদন্ত হবে এবং তারা সুবিচার পাবে। ঠিক কী পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ওই নাবালিকার পরিবার, তা একবার তাদেরই পরিবারের লোকেদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে ওই নাবালিকার বাবা, তার কাছ থেকে আমরা জানবো তারা এই মুহূর্তে কী পরিস্থিতিতে রয়েছে। ঘটনার পর 2 মাস কেটে গিয়েছে। এই মুহূর্তে আজকের দিনে আপনারা ঠিক কেমন রয়েছেন? মেয়েকে হারিয়েছেন, এখনও এখানেই সমাধিস্থ রয়েছে আপনার মেয়ের নিথর দেহ। কী পরিস্থিতিতে রয়েছেন এখনও আপনারা? আমরা কি বলবো, এর আগে আমরা যেটা বলছি সিবিআই আমরা চাচ্ছি, ওইগুলি তদন্ত আমরা ভালো মতন তদন্তটা চাই। কিন্তু আমাদের উপর থেকে যেটা নির্দেশ দিয়েছিল, নির্দেশটা আমাদের এখানকার আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা বন্ধ করে দিয়েছে। আমরা চাই এখন, যেহেতু ওরা বন্ধ করে দিয়েছে ওটা, কিন্তু আমরা সিবিআই চাই। সিবিআই যদি আসে তাহলে আমার ভালো না, এই আমাদের এলাকাবাসীদের সবার জন্য ভালো। এটা 2 মাস কেটে গিয়েছে। আপনাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে? আপনার একমাত্র মেয়েকে আপনি হারিয়েছেন। আমরা জানি যে সামনেই পঞ্চায়েত নির্বাচন, একের পর এক দল তারা প্রার্থী দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে ভোটের ময়দানও আমরা দেখতে পাচ্ছি এত হানাহানি। কিন্তু তার মাঝখানে এই তদন্ত বা আপনার মেয়ের যে মৃত্যুর যে সুবিচার, সেই সুবিচার পাবেন বলে আপনি এখনো আশা করেন? কতটা পরিবর্তন হয়েছে আপনাদের জীবন জীবিকা? পরিবর্তন আর কি হবে, পরিবর্তন কিছুই না। মানে হচ্ছে
এতদিন ধরে আমরা সুবিচার পাইনি, এতে আমরা খুব দুঃখিত। উপর থেকেও এটাই আমি চাই, অনুরোধ করছি যাতে আমরা সুবিচারটা পাই। অমানবিক ঘটনা, মৃত্যুর পরও একের পর এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থেকেছে এই পরিবার, যার প্রভাব কি এবার পঞ্চায়েত ভোটেও পড়বে? পরিবারের কেউ কোনোদিন সক্রিয় রাজনীতি না করলেও এবার পরিবারেরই এক সদস্য আসন্ন পঞ্চায়েত ভোটের ময়দানে। কিন্তু কেন, শুনুন। কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনা যে শুধুমাত্র এলাকার সামাজিক স্তরেই প্রভাব ফেলেছে এমনটা নয়, খোদ পরিবারেও কিন্তু একটা রাজনৈতিক প্রভাব পড়েছে। তার কারণ পরিবারেরই এক সদস্য যিনি কোনোদিন সক্রিয় রাজনীতি করেননি, তিনি কিন্তু এবার পঞ্চায়েতে ক্যান্ডিডেট হয়েছেন। ঠিক কী কারণ, কেন আজকে রাজনীতির লড়াইয়ে তিনি আসলেন, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। কী কারণে আপনি আজকে রাজনীতির ময়দানে নামলেন, কী কারণে আজকে প্রার্থী হলেন, যদি একটু জানান। আজকে রাজনীতির জন্য আজকে যে আমার ভাস্তি এরকম ঘটনা ঘটে গেছে, রাজনীতির জন্য আজকে আমার ভাস্তি মানে 2 মাস হয়ে গেল, 2 মাস ধরে কিন্তু রাজনীতির জন্য আজকে হাইকোর্টে মানে যতগুলো অর্ডার দিচ্ছে, যেরকম সিট গঠনের বাকি আরও ইত্যাদি, কিন্তু রাজনীতির জন্য এখনও আসতে পারছি না। বাকি আমরা চাচ্ছি যে আমরা এখন যে রাজনীতিতে ঢুকে গেছি, পঞ্চায়েত সমিতিতে আমি দাঁড়িয়েছি মানে বিজেপি থেকে, তো আমরা চাচ্ছি যে এখন মানে পরবর্তীতে আমরা জিতে এসে পরবর্তীতে যেন আর বাকি আমাদের মানে বোন ভাস্তি আর অন্য কারো যেন এরকম ঘটনা না ঘটে, মানে এটার জন্য আমরা এখন রাজনীতিতে আসছি। রাজনীতিতে এসছেন, কিন্তু নির্দিষ্টভাবে বিজেপিরই কেন প্রার্থী হলেন? নির্দিষ্টভাবে বিজেপির প্রার্থী আমরা মানে কি আগে থেকে আমরা বিজেপিকে খুব মানে পছন্দ করি, তার জন্য বিজেপির প্রার্থী আমরা গ্রহণ করেছি। আপনার কি মনে হয় যে রাজনীতিতে আসলে, পঞ্চায়েতে জিতলে আপনি জাস্টিস পাবেন বা আপনি বিচার পাবেন? হ্যাঁ, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে, পাবো। আমি জিতে যদি আসতে পারি পাবো এটা। পরিবারের কথা শুনলাম, আর গ্রামের মানুষ তারা কি বলছেন? রাজবংশী ওই নাবালিকার মৃত্যুর ঘটনা কতটা পাল্টে দিয়েছে গ্রামের পরিবেশ? গ্রামবাসীদের ডাকে গ্রামের একটি আশ্রমের দালানে তাদের সঙ্গে বসে এটাই বোঝার চেষ্টা করছিলাম। কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনা যে শুধুমাত্র গ্রামের মানুষদের মধ্যেই প্রভাব ফেলেছে এমনটা নয়, গোটা জেলায় কিন্তু তার প্রভাব পড়েছে, এবং এলাকার মানুষ, গ্রামের মানুষের কার্যত জীবন জীবিকা সব কিছুই পরিবর্তন হয়েছে এই গোটা ঘটনার পর। কার্যত একটা ঝড় বয়ে গিয়েছে তাদের ওপর থেকে। ঠিক কী পরিস্থিতিতে রয়েছেন তারা আজকের দিনে, তাদের সঙ্গেই কথা বলে আমরা জানার চেষ্টা করব। গ্রামের মানুষরা আমাদের সঙ্গেই এই মুহূর্তে এক জায়গায় আমরা বসে রয়েছি। আমি একে একে সবার কাছে আসবো এবং জানার চেষ্টা করব, একটা আপনাদেরই গ্রামের নাবালিকা, একটা মেয়ে, তার মৃত্যু, তারপরে জীবনটা কীরকম, তারপরে আপনাদের গ্রামের পরিস্থিতি কীরকম রয়েছে? সুবিচার আজও পর্যন্ত পেয়েনি, এমনকি পুলিশ পটেক আসেই এখানটায়। তারপরেও ধরেন যে আমাদের যে মা বোন টোন মেয়েটে স্কুল কলেজ যাবে, সেদিক দিয়েও আমরা আতঙ্কিত। পুলিশ আছে সেটাতেও আতঙ্কিত। আমার যদি এখনও ভয়টা তো কাটছে না, আমি ছেলে মেয়ে যে বাইরে যায় তখন আরও ভয় লাগে মা বাবাকে। এই দুর্ঘটনা হওয়ার পরে তার ঠিক স্থিরভাবেও থাকতে পারছি না। আমাদের বললেন তাদের সমস্যার কথা, কখনো পুলিশ, কখনো প্রশাসন। একে একে ক্ষোভ ও দুঃখের কথা বলতে শুরু করলেন তারা। নাবালিকার মৃত্যুর প্রভাব কতটা এলাকার রাজনীতিতে? সামনেই তো পঞ্চায়েত ভোট। একটা নাবালিকার মৃত্যু, তারপরে আপনারা মহিলারা কতটা নিরাপত্তায় রয়েছেন, কি মনে হচ্ছে, কতটা পরিবর্তন হয়েছে আপনাদের জীবন? পরিবর্তন তো হয়নি, এখনও তো আমরা ভয় করছি। ভয় বলতে আতি করে বার হতে পারছি না, যে এরকম যে দুর্ঘটনা হয়ে গেল তারপরে আমরা ছেলে মেয়েরা স্কুলে যাবে, ওইটা ভয় করছি। ঘটনার পর থেকে গ্রামের বহু পুরুষ ঘর বাড়ি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর অভিযোগ ওঠার পর থেকেই আতঙ্কে গ্রামবাসীরা। অনেকেরই অভিযোগ, ঘটনার পর বেশ কয়েকজন গ্রামবাসীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পুরে দেওয়া হয়েছে। বহু ছেলে তারা বাইরে রয়েছে, রাজ্যের বাইরে রয়েছে। আছে হ্যাঁ, দিল্লি, কিন্তু বিনা কারণে জীবনের ভয়ে ছেলেগুলো বাইরে আছে। এই যে ব্যাপারটা, আমাদের বাচ্চাটা মারা গেল, অবৈধভাবে মেরে ফেললো, তো আমাদেরই আবার উল্টা ভয়। এই যে তো ভয়ঙ্করটা, আমরা চাচ্ছিলাম যে যেই ছেলেটা, যেইগুলা লোক ঘটনা ঘটিয়েছে তার জন্য জেল হয় আজীবন, তার জন্য ফাঁসি হয়। এইটা করতে গিয়ে আমাদেরকে উল্টা একেবারে রেপ টেপ এনে পিটাপিটি শুরু করেছে। আজকে গ্রামের ছবির সঙ্গে 2 মাস আগের ছবি মেলাতেই পারেন না গ্রামের মানুষজন। ঘটনার পর থেকেই গ্রামে রয়েছে পুলিশ পিকেট, তবুও আতঙ্কে গ্রামের মহিলারা।
ঘটনার পর থেকেই এলাকায় বসেছে পুলিশি পিকেট। শুধুমাত্র তাই নয়, গ্রাম ও এলাকার একাধিক জায়গায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। কিন্তু এই পুলিশ মোতায়েনের পর ঠিক কী বলছেন গ্রামবাসীরা বা গ্রামের মহিলারা, আসুন তাদের কাছ থেকে আমরা শুনে নিই। ওনাদের ডিউটি ওদেরকে করতেই হবে ওনাদেরকে। তা আমাদেরকে রাত্রিবেলা ভয় লাগে, মানে আমাদের বাড়ির লোক সারা রাত জেগে থাকে, ওরা এসে একটু আমাদের সাহায্য হয়েছে, বাড়ির লোকগুলো ঘুমাতে পারছে, ওরা থাকছে রাত্রিবেলা, দিনের বেলাও থাকে। আমাদের অল্প হলেও একটু ভয় কমছে, কিন্তু তার মধ্যে থেকেও আর কি এই যে বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে বা কোথাও পাঠাবো, তাও একটা আর কি ভয় লাগছে যে কি হচ্ছে, কীরকম করে স্কুলে যাচ্ছে না যাচ্ছে, এটা আর কি একটু ভয় লাগে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, ভরসা নেই পুলিশের ওপরে। গোটা গ্রামের দাবি, তারা বিচার চান। ঘটনার ঠিক 4 দিন পর 25 এপ্রিল রাজবংশী আদিবাসীদের যৌথ মঞ্চের থানা ঘেরাও অভিযান। কিছুক্ষণ পর দাউ দাউ করে জ্বলছে কালিয়াগঞ্জ থানার একাংশ। মারমুখী জনতার সামনে প্রাণ ভিক্ষার কাতর আর্জি পুলিশের। এখান থেকে শুরু কালিয়াগঞ্জ কাণ্ডের দ্বিতীয় পর্ব। কখনো দাড়িভিট, কখনো কালিয়াগঞ্জ, বারবার এই উত্তর দিনাজপুরের পুলিশের ভূমিকা পড়ছে প্রশ্নের মুখে। যেইখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, কালিয়াগঞ্জ থানা, সেই কালিয়াগঞ্জ থানার একটি অংশ কার্যত আগুন ধরিয়ে দেওয়া হয়, দাউ দাউ করে জ্বলতে থাকে এবং পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে, যে পুলিশের ভূমিকা কোথায় ছিল যখন এই ঘটনা ঘটছিল। বিশেষ করে প্রতিটি পর্বে, অর্থাৎ প্রথমে নাবালিকার মৃত্যু, তারপর পুলিশের থানায় অগ্নিসংযোগের ঘটনা এবং তারপরেই পুলিশের গুলিতে মৃত্যুর অভিযোগ তোলে এখানকার বাসিন্দারা। 26 এপ্রিল রাত কালিয়াগঞ্জ কাণ্ডে নতুন মোড়। আরও একটি মৃত্যু, নিরীহ রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবার আমরা এসে পৌঁছেছি কালিয়াগঞ্জ কাণ্ডের তৃতীয় পর্বে, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম যার নাম চাঁদগা। যেই গ্রামে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবককে অভিযোগ যে পুলিশ গুলি করে হত্যা করেছে, সেই গ্রামে কী পরিস্থিতি রয়েছে যখন দোরগোড়ায় পঞ্চায়েত ভোট, তার সরেজমিনে খতিয়ে দেখার জন্য আমরা এসে পৌঁছলাম সেই গ্রামে। থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনার পর চাঁদগা গ্রামে ঢোকে পুলিশের বিশাল বাহিনী। বিষ্ণু বর্মন নামে এক বিজেপি নেতার খোঁজ শুরু করে পুলিশ। বিষ্ণুকে না পেয়ে তাঁর বাবা ও এক যুবক যিনি শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিলেন, তাঁদের তুলে নিয়ে যেতে চায় পুলিশ। অভিযোগ, মৃত্যুঞ্জয় তার প্রতিবাদ করায় তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুকে গুলি করে খুন করেন মোয়াজ্জেম হোসেন নামে স্থানীয় এক থানার এএসআই। আমাদের জীবন জীবিকা তো একটা মানে দুঃখজনক পরিস্থিতিতে চলছে। কোনো কাজে মন লাগছে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, শুধু একই চিন্তা, ওই ছেলের চিন্তা। এই পঞ্চায়েত ভোটেও কি কোনো প্রভাব পড়তে চলেছে আপনার ছেলের মৃত্যুর ঘটনার? হ্যাঁ, পরিবর্তন এসেছে। যা আমি তো এদিক ওদিক ঘুরি না, যা আমি হাওয়া শুনতেছি বসে বসেই বাড়িতেই, যে এটা বিশাল প্রভাব পড়েছে, প্রভাব এসেছে। হয়তো কিছু পরিবর্তন আসবে, এটাই আশা করছি। চোখের সামনেই ভাইকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখেছিলেন। আজও সেই অভিশপ্ত রাত ভুলতে পারছেন না গোটা পরিবার। মৃত্যুঞ্জয়ের মা ও বাবার চোখে আজও আশা, একদিন সিবিআই তদন্ত করে সত্য উদ্ঘাটন করবে, বিচার পাবেন তারা। যে রাতটা ঘটে গেছে আমাদের জীবনে চলে গেল, বা 2 মাস আগে যেটা আমাদের বাড়িতে ঘটে গেল, এখন রাতটাকে আমি কাল রাত মনে করি। পরিবর্তন দেখলাম, আগে যে হাওয়া ছিল ইলেকশনে, তো একটু হাওয়াটা অন্যরকম দেখতে পেলাম এবার। এখন জানি না তবু ওদের মনের মধ্যে কি আছে। কালিয়াগঞ্জের 2 প্রান্তে 2টো গ্রাম, এক প্রান্তে নিহত নাবালিকার, অপর প্রান্তে মৃত্যুঞ্জয়ের গ্রাম। 2 মৃত্যু মিলিয়ে দিল 2 গ্রামকে। হ্যাঁ, পরিবর্তন নিয়ে এসেছি আমরা। মোটামুটি রাজবংশী যে রাজবংশীগুলো আছি আমরা সব মেজরিটি আছি এখন বর্তমানে। এই যে পঞ্চায়েত ভোট আসছে, কোনো গন্ডগোল কি হতে পারে আপনাদের এলাকায়? মানে এই বুথ দখল বা এই ধরনের ভোটারদের আটকে দেওয়া? না হতে পারে না, আর হতে পারে না। সবাই একজোট আছি না এখানে। পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক হিংসার ঘটনার ছবি। এই পরিস্থিতিতে আশঙ্কার মেঘ দেখছেন এই গ্রামের মানুষগুলো। তবে মৃত্যুঞ্জয়ের অকাল মৃত্যু যেন তাদের ঐক্যবদ্ধ করে তুলেছে। সামনে ইলেকশন আসছে, সবাই আমরা একজোট হয়ে আছি, এক হব, সবাই একসাথে কাজ করব, যেন পরবর্তীতে এরকম কেউ করতে পারে না আমাদের গ্রামে এরকম ঘটনা।
এই একটা ভালো ছেলেকে একটা আসলো শিলিগুড়িতে আসে বিয়ে খাইতে আসে না, এরকম করে গুন্ডামি করে চলে গেল রাত্রেবেলায়। একটা পরিবার সুখের সংসার ভেঙে গেল না। কতদিন পর এটা প্রতিবাদ আমাদেরকে এখন ভোটের ইলেকশন পরে আমাদের প্রতিবাদটা এটা নিতেই লাগবে, সবাই একজোট হয়ে। উত্তর দিনাজপুর জেলা জুড়ে সব রাজনৈতিক দলগুলোই ভোট প্রচারে ব্যস্ত, চলছে রাজনৈতিক দড়ি টানাটানি। তবে এবার পঞ্চায়েত ভোটে অন্যান্য ইস্যুর পাশাপাশি সবথেকে গুরুত্ব পাচ্ছে কালিয়াগঞ্জের এই 2 মৃত্যুর ঘটনা। রাজবংশী ভোট নিজেদের দিকে টানতে শাসক থেকে বিরোধী সব দলই মরিয়া। দুপক্ষই আশাবাদী রাজবংশী ভোট তাঁদের দিকেই আছে। কি বলছেন শাসক বিরোধী যুযুধান পক্ষ? বিজেপি যারা এখানকার পরিচালনের জায়গায় আছে তারা এই মৃত্যুটাকে নিয়ে একটা নোংরা রাজনীতি করেছে এবং সেটাকে রাজ্য লেভেলের নেতাদেরও এখানে ইনভলভমেন্ট করিয়েছে। আজকে কালিয়াগঞ্জের মানুষ সেটা অনুভব করেছে। 365 দিনই মানুষের পাশে তৃণমূলের কর্মী হিসাবে কাজ করি। আমরা গ্রামেগঞ্জে যেটা অনুভব করছি যে এই মৃত্যু বা এই ধরনের নোংরা রাজনীতি গ্রামের মানুষ পছন্দ করে না এবং এটাকে প্রত্যাখ্যান করছে। পুলিশ প্রশাসন এবং শাসক দলের উপরে রাজবংশী সমাজের মধ্যে ক্ষোভ পঞ্জীভূত হয়েছিল, আর সেই পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা করেছে। আর তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, ক্ষোভের মানে উপস্থাপন তারা ভোট বাক্সে 19-এও দেখিয়েছে, 21-এও দেখিয়েছে, গত 18-র পঞ্চায়েত নির্বাচনেও দেখিয়েছে, 23-এর যে নির্বাচন 35 স্তর পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনেও সেটার প্রতিফলন ভোট বাক্সে হবে। উত্তর দিনাজপুর জেলায় পুলিশের গুলিতে রাজবংশী মানুষের মৃত্যুর অভিযোগ এই প্রথম নয়। 2018 সেপ্টেম্বরে দাড়িভিটে পুলিশের গুলি, 2 ছাত্রের মৃত্যু হয়। 5 বছর পর কালিয়াগঞ্জের এই জোড়া মৃত্যুর ঘটনা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় ব্যালট বাক্সে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে উত্তর দিনাজপুর সহ কালিয়াগঞ্জে এটা সবথেকে বড় প্রশ্ন যে রাজবংশী ভোট কোন দিকে যায় এবং তার সঙ্গে সঙ্গে আদিবাসীদের ভোটটা কোন দিকে যায়, তার উপরে কিন্তু ফলাফল নির্ভর করছে যে পঞ্চায়েতে এই জেলায় কোন দল কীরকম ফলাফল করবে। একদিকে বিজেপি যারা শক্তি বাড়িয়েছে 2019 সালের পর থেকে, তারা কি এখানে ভালো ফলাফল করে, নাকি শাসক দল যারা এখান থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছিলেন 2019 এবং 2021-এ, তারা আবার জমি পুনরুদ্ধার করতে পারে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে বিক্রম দাস ও ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।